আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? তোমরা একজনে ভিডিওটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। একজনে মেসেঞ্জার গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, একজনে মেসেঞ্জার গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাকে বলো তো আমার সাউন্ড ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। আমাকে কমেন্টে বলো সাউন্ড ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একজনে বলো যে সাউন্ড ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার না? তাহলে তোমরা একজনে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আমি ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে ফেলতেছি, কারণ আমাদের আবার নামাজ আছে না, তো আমাদের তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। তো অল্প অল্প করে পড়বো, বেশি বেশি জিনিস পড়বো না, বুঝে পড়বো। যা পড়বো বুঝে পড়বো, অল্প পড়বো বাট বুঝে পড়বো, না বুঝে পড়বো না। ঠিক আছে? ওকে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজ তোমরা জানো যে গত ক্লাসে আমি তোমাদেরকে পুষ্পবিন্যাস পড়াইছিলাম, ইনফ্লোরেসেন্স। তো ঠিক ওইটার পরের টপিকটা আমি শুরু করতেছি। তার মানে আমাদেরকে জানতে হবে যে ফুল সম্বন্ধে। আমরা এখন পুষ্পবিন্যাস বা ফুলের বিন্যাসটা পড়ছি। তো আজকে আমরা ফুল সম্বন্ধে বিভিন্ন অনেক কিছু জানবো। খুবই গুরুত্বপূর্ণ পড়া আজকে। বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল এবং এইচএসসি একাডেমিক ক্ষেত্রে এই টপিক থেকে আমার আজকে লেকচার থেকে প্রশ্ন আসে, সেটা এমসিকিউ হোক, সৃজনশীল হোক, সব ক্ষেত্রে আজকের টপিক থেকে প্রশ্ন আসবে। সো আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আজকে আমরা ফুল সম্বন্ধে A to Z জানবো। তো আমি এখানে একটা ফুলের স্ট্রাকচার রাখছি। এর যে স্ট্রাকচারটা দেখতেছো না, এটা একটা ফুলের স্ট্রাকচার, একটা আদর্শ ফুলের স্ট্রাকচার। এবং এখানে বিভিন্ন ফুলের অংশ আছে যেগুলো সম্বন্ধে আমরা পরিচিত হব, যেগুলো সম্বন্ধে আমরা কী হব, পরিচিত হব আস্তে আস্তে। তো ফুল সম্বন্ধে প্রথমে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে এক নম্বরে, সেটা হচ্ছে ব্র্যাক্ট। ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র। অবশ্যই ইংরেজি মিনিং, বাংলা মিনিং দুটাই জানতে হবে। ব্র্যাক্টের বাংলা মিনিং হচ্ছে মঞ্জুরিপত্র। আবার বলছি, ব্র্যাক্টের বাংলা মিনিং হচ্ছে মঞ্জুরিপত্র। এখন জিজ্ঞেস করবা তোমরা যে ব্র্যাক্ট কি বা এখানে ব্র্যাক্ট কোনটা। তাহলে দেখো আমি একটু চিহ্নিত করে দিচ্ছি। ঠিক এই জিনিসটা দেখতেছো না, এটাই হচ্ছে ব্র্যাক্ট। এটাই হচ্ছে ব্র্যাক্ট। তার মানে দেখো পাতার ঠিক এই জায়গায় যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ব্র্যাক্ট। এখন ভাই এই জিনিসটা তো আমরা চিনলাম না, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো তাহলে ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র কি? ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র হচ্ছে, এটা অনেকটা পাতার মতো দেখতে, বাট পাতা না, অনেকটা পাতার মতো দেখতে, ক্ষুদ্রাকৃতির পাতা, ছোট ছোট কতগুলো পাতা দেখি আমরা অনেক সময়। দেখবা যে গাছের কাণ্ডে আমরা অনেক সময় ছোট ছোট পাতা দেখি। তো এটাও পাতার মতো বাট পাতা না, ছোট ছোট বাট পাতার মতো, কিন্তু পাতা না। সো এটা এমন একটা অঙ্গ যেটা পাতার মতো, ছোট ক্ষুদ্রাকৃতির পাতার মতো দেখতে, বাট পাতা না। যেটা থাকা মানে হচ্ছে ঠিক এটা, এখানে থাকা মানে হচ্ছে ঠিক এই জায়গায় একটা ফুল থাকবে। তার মানে ধরো এই কক্ষে এই ব্র্যাক্টটা আছে, তো ব্র্যাক্ট থাকা মানে হচ্ছে এই কক্ষ থেকে একটা ফুল জন্মাবে। মানে ব্র্যাক্ট অনেকটা নিদর্শন টাইপসের। তুমি কোনো একটা গাছের ফুলের একটা বা ফুলের যদি একটা ব্র্যাক্ট থেকেও মানে বুঝতে পারবা যে ঠিক এর পরের অংশ থেকে ফুল হবে। যেমন দেখো এই পুরো অংশটা হচ্ছে ফুল, দেখো এই পুরো অংশটা হচ্ছে ফুল। তো দেখো ব্র্যাক্টের পরে যে অংশটা সেটাই হচ্ছে ফুল। তো ব্র্যাক্ট থাকা মানে হচ্ছে ঠিক সেম কক্ষে, এটা একটা কক্ষ, দেখো এই জায়গাটা হচ্ছে একটা কক্ষ, এই জায়গাটা হচ্ছে একটা কক্ষ। এই কক্ষে আছে পাতার মতো একটা ক্ষুদ্রাকৃতি অঙ্গ, পাতার মতো একটা ক্ষুদ্রাকৃতি অঙ্গ। এটা থাকা মানে হচ্ছে ঠিক এর পরের অংশ থেকে ফুল হবে। দেখো এটা পুরোটা ফুল না, তাহলে ব্র্যাক্টের পরের অংশ থেকে ফুল হয়েছে। তার মানে দেখো আমি এখানে লিখতেছি, দেখো একদম সোজা, সেটা হচ্ছে ক্ষুদ্রাকৃতির পাতার মতো
একটা অঙ্গ, ক্ষুদ্রাকৃতি পাতার মতো একটা অঙ্গ, বাট পাতা না, এবং পাতার মতো একটা অঙ্গের কক্ষে ফুল জন্মায়। ওই পাতার মতো অঙ্গকে আমরা বলবো ব্র্যাক্ট বা মঞ্জরি পত্র। ঠিক আছে, তার মানে ক্ষুদ্রাকৃতি পাতার মতো একটা অঙ্গের কক্ষে, দেখো ক্ষুদ্রাকৃতি পাতার মতো একটা অঙ্গের কক্ষে ফুল জন্মায়। ঠিক পাতার মতো দেখতে এই অঙ্গটাকে আমরা বলবো, ঠিক পাতার মতো ক্ষুদ্রাকৃতির এই অঙ্গটাকে বলবো ব্র্যাক্ট বা বাংলায় বলে মঞ্জরিপত্র একদম সিম্পল। দেখো এখানে ব্র্যাক্ট কোনটা, এটা। এখন দেখো মাঝে মধ্যে ব্র্যাক্টের মতো দেখতে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, ব্র্যাক্টের চেয়ে ছোট, ব্র্যাক্টের মতো দেখতে বাট ব্র্যাক্টের চেয়ে ছোট, ব্র্যাক্টের মতো দেখতে বাট ব্র্যাক্টের চেয়ে ছোট একটা অঙ্গ দেখা যায়, এটাকে বলা হয় ব্র্যাক্টিওল। দেখো এই জায়গায় ব্র্যাক্টের মতো দেখতে কিন্তু ছোট, এটাকেই বলা হয় ব্র্যাক্টিওল। দেখো ওল মানে বোঝাচ্ছে ব্র্যাক্টের মতো দেখতে বাট ব্র্যাক্টের চেয়ে ছোট, এটাকে বলা হয় ব্র্যাক্টিওল বা বাংলায় বলে এটাকে উপমঞ্জরি পত্র। বাংলায় এটাকে বলে উপমঞ্জরি পত্র। তার মানে দেখো ব্র্যাক্টের চেয়ে ছোট বা ব্র্যাক্টের চেয়ে ছোট একটি ক্ষুদ্রাকৃতির পাতার মতো অঙ্গ যা এর উপরে থাকে, দেখো এর উপরে থাকে, তাই ব্র্যাক্টিওল বা বাংলায় বলে উপমঞ্জরি পত্র। একদম সিম্পল, আশা করি বুঝছো। ব্র্যাক্ট এবং ব্র্যাক্টের উপরে থেকে ব্র্যাক্টের চেয়ে ছোট, এটাকে বলা হয় ব্র্যাক্টিওল বা উপমঞ্জরি পত্র। এটা একটা ফুলের একটা অংশ আর কি, এটা ফুলের একটা অংশ। আচ্ছা, এইবার দেখো তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। দেখো নামেই বোঝা যাচ্ছে এটা মানে কি। এটা হচ্ছে পুষ্পাক্ষ মানে হচ্ছে পুষ্প যোগ অক্ষ। পুষ্পাক্ষ মানে হচ্ছে পুষ্প যোগ অক্ষ। দ্যাট মিনস যে অক্ষে পুষ্প থাকে বা অন্য ভাষায় যদি বলি যে অক্ষে পুষ্পের 4টি স্তবক থাকে তাকে বলে পুষ্পাক্ষ। দেখো যে অক্ষে পুষ্প বা পুষ্পের 4টি স্তবক কি আমরা দেখব, পুষ্পের 4টি স্তবক থাকে তাই পুষ্পাক্ষ। দেখো ঠিক এই জায়গাটা, ঠিক এই একেবারে গোড়ার জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় পুষ্পাক্ষ। কারণ তুমি যদি খেয়াল করো ঠিক এই জায়গা থেকেই ফুলের বিভিন্ন অংশ বা বিভিন্ন স্তবক দেখা যাচ্ছে। তোমরা ছোটবেলায় পড়ছো ফুলের মোটামুটি 5টা স্তবক থাকে, ছোটবেলায় 5টা পড়ছো, এখন কিন্তু 4টা জানবা, 5টা না 4টা স্তবক মূলত। বাট তুমি 9-10-এ যদি দেখো যে 9-10-এ বাচ্চারা 15 ফুলের 5টা স্তবক পড়ে, বাট এই ক্ষেত্রে 4টা পড়বা তোমরা, ইন্টার লেভেলে 4টা পড়বা, 5টা না। তো ফুলের 4টা স্তবক আছে কি কি আমি যদি বলি আসবে সামনে, সেটা হচ্ছে ক্যালিক্স বা বৃতি, তারপর হচ্ছে করলা বা দলমণ্ডল বা পাপড়ি, তারপর হচ্ছে তোমার পুংস্তবক, তারপর হচ্ছে স্ত্রী স্তবক। 4টা স্তবক থাকে এবং এই 4টা স্তবক ঠিক এই অক্ষের উপরই ধারণ করে আছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পুষ্পাক্ষ। মানে এটা পুষ্পকে ধারণ করে বা পুষ্পের 4টি স্তবককে ধারণ করে বিধায় এটাকে পুষ্পাক্ষ। ঠিক এই জায়গাটা। তাহলে এখন বুঝতে পারতেছো যে পুষ্পের 4টি স্তবক নিয়ে এখন আমাদেরকে আলোচনা করতে হবে। পুষ্পের 4টি স্তবক, তার মানে আমাদেরকে এখন আলোচনা করতে হবে পুষ্পের 4টি স্তবক নিয়ে। আমি বইয়ে যেভাবে বলছে সেভাবেই যাচ্ছি। পুষ্পের 4টি স্তবক নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখো পুষ্পের 4টি স্তবকের প্রথম স্তবকটা কি, সেটা হচ্ছে প্রথম স্তবকটা হচ্ছে ক্যালিক্স বা বৃতি।
প্রথম খুবই ইম্পর্টেন্ট, এখন থেকে খুব ইম্পর্টেন্ট পড়াগুলো আসতেছে, সো মনোযোগ দাও। প্রথম স্তবকটা হচ্ছে ক্যালিক্স বা বৃতি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবে ভাইয়া বৃতি কি, ক্যালিক্স কি? ছোটোবেলা যদিও পড়ছি, ভুলে গেছি। সেটা হচ্ছে তোমরা যখন একটা ফুল নিবা, ফুলের বাইরের দিকে দেখবে একটা সবুজ অংশ আছে, একেবারে গোড়ার দিকে। ফুলের বাইরের দিকে একটা সবুজ অংশ আছে, অনেকটা এরকম, ঠিক এরকম, ঠিক এরকম। এই অংশটা এটা হচ্ছে সবুজ থাকে, আর এই জায়গায় ফুলগুলো থাকে। তো ফুলের বাইরের দিকে এই যে সবুজ স্তবকটা থাকে, এটাকেই মূলত বলা হয় ক্যালিক্স বা বৃতি। সবুজ অংশ, সবুজ অংশ মনে রাখবা, এটা হচ্ছে কি সবুজ অংশ, এটা হচ্ছে কি সবুজ অংশ। দেখো বাইরের সবুজ স্তবক, বাইরের সবুজ স্তবককে বলা হয় ক্যালিক্স বা বৃতি। এখানে যদি আমি দেখাই ভাইয়া বৃতি কোনটা, এই যে দেখতেছো এই অংশটা, এই যে দেখছো এই অংশটা, এই অংশটা পুরাটা, এই পুরাটা অংশটাই হচ্ছে বৃতি। এই পুরো অংশটাই হচ্ছে বৃতি বা ক্যালিক্স। এই পুরো অংশটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স। এটা কিন্তু সবুজ, এটা কিন্তু সবুজ। এখন দেখো বৃতির কতগুলো খণ্ড খণ্ড অংশ থাকে। একটা বৃতি, এটা পুরোটাই একটা বৃতি, খেয়াল করো, এটা পুরোটাই একটা বৃতি, এখানে অনেকগুলো খণ্ড খণ্ড অংশ থাকে। যদি এটার দিকেই তাকাও তুমি দেখতে পাবা এখানে দুইটা খণ্ড আছে, দেখো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। আবার দেখাচ্ছি, এটা পুরোটাই একটা বৃতি, এই বৃতির দুইটা খণ্ড আছে, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তার মানে বৃতিগুলো বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত। এই খণ্ডাংশগুলোকে বলা হয় বৃত্ত অংশ। দেখো বৃতির যে অংশ তাকে বলবো বৃত্ত অংশ। তাহলে বৃতি কতগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত। তার মানে আমি যদি এখানে লিখি, এখানে যদি আমি লিখি বৃতির প্রতিটি খণ্ডায়িত অংশ, বা এটাকে আরেকভাবে বলে সদস্য, বা সদস্যকে কি বলে বৃত্ত অংশ। কি বলে বৃত্ত অংশ। দেখো নাম দেখেই বোঝা যায়, বৃত্ত অংশ মানে বৃতির অংশ, বৃতির অংশকে বলা হয় বৃত্ত অংশ। ইংরেজি নামটা খুবই জানতে হবে, ইংরেজি নামটা হচ্ছে সেপাল। এটা বেশি বেশি আসে সেপাল। অনেকে সেপাল তো পড়বে না, পড়বে শুধু বৃত্ত অংশ। তো সেপাল বললে তো বলবে বইয়ের বাইরে আসে গেছে প্রশ্নটা, বা আমি শিখি নেই, আমি তো বৃত্ত অংশ জানতাম, বাট সেপাল কি এটা জানি না। তো সবসময় এই অধ্যায়ে বিশেষ করে ইংরেজি মিনিংটা তো ভালোভাবে জানতেই হবে। তার মানে বৃতি কতগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত, অথবা সদস্য বলতে পারো, এদেরকে বলা হয় বৃত্ত অংশ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটু পর এটা নিয়ে একটা বিন্যাস আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা বিন্যাস, তখন এই জিনিসটা কাজে লাগাবো আমরা। আচ্ছা, আবার দেখো বৃতি তো বুঝলাম, দেখো মাঝে মাঝে বৃতির নিচে একটা উপবৃতি দেখা যায়, বৃতির মতোই সবুজ, বাট বৃতির চেয়ে ছোট। মাঝে মাঝে একটা বৃতির নিচে উপবৃতি দেখা যায়। উপবৃতির ইংলিশ নাম কি? অ্যাপিক্যালিক্স। ইংরেজি নাম কি? অ্যাপিক্যালিক্স দেখা যায়, ওটাও সবুজ। মাঝে মাঝে বৃতির নিচে, এখানে আমি দেখাই নেই, তো বৃতির নিচে একটা উপবৃতি দেখা যায় যেটা বৃতির চেয়ে ছোট, স্বাভাবিক বৃতির চেয়ে ছোট। এটা উপ মানে কি ছোট। আমরা যদি বলি পৃথিবীর উপগ্রহ চাঁদ, তো চাঁদ কি পৃথিবীর চেয়ে বড় হয় না ছোট হয়? দেখবা চাঁদ কিন্তু পৃথিবীর চেয়ে ছোট। তো উপ কথাটা যখন শুনবা তখন বুঝবা সেটা ওইটার চেয়ে ছোট হবে। সো বৃতির চেয়ে ছোট উপবৃতি, উপ মানে ছোট। ওকে, এখন দেখো এই উপবৃত্তিটা তুমি কোথায় পাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই উপবৃত্তি তুমি জওয়াতে পাবা, এটা নোট করে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, যে উপবৃত্তি তুমি জবাতে পাবা। অনেক সময় পরীক্ষায় আসে যে নিচের কোন ফুলে আমি উপবৃত্তি পাবো বা তোমরা উপবৃত্তি পাবে, তখন দেখবা অপশনে কিন্তু জবা থাকবে, এই জবাতে তুমি উপবৃত্তি দেখতে পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা স্টার মার্ক দিয়ে রাখো। তার মানে বৃত্তি বুঝলে, উপবৃত্তি বুঝলে, এটা হচ্ছে ফুলের একটি স্তবক, আরও 3টে স্তবক আছে। তার মধ্যে আমরা এখন 2 নম্বরের স্তবকে যাব। 2 নম্বরের স্তবকে যাব, সেটা হচ্ছে করলা। এই করলা মানে তিতা করলা না, বাংলা মিনিং হচ্ছে দলমণ্ডল। করলা বা দলমণ্ডল, খেয়াল করে দেখবা বাইরের দিকে যে সবুজ অংশটাকে দেখো, ওইটা হচ্ছে তো বৃতি। বৃতির ঠিক উপরের দিকে আরেকটা স্তবক থাকে, ওইটা হচ্ছে রঙিন কালারের স্তবক। ঠিক আছে, রঙিন কালারের স্তবক, রঙিন স্তবক, যা
বৃতির উপরে থাকে। এই রঙিন স্তবকটাকে বলা হয় করলা বা দলমণ্ডল। আমি যদি এখানে দেখাই করলা বা দলমণ্ডল কোনটা, এই যে লাল কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ, রঙিন কালার, অবশ্যই রঙিন, লাল কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ এটাই পুরাটাই হচ্ছে একটা করলা বা একটা দলমণ্ডল। আবার বলতেছি, এই লাল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দলমণ্ডল বা বাংলায় হচ্ছে, সরি ইংরেজিতে হচ্ছে করলা। লাল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে করলা বা দলমণ্ডল। এখন তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই লাল কালারের পুরো অংশটা কিন্তু খণ্ড খণ্ড অংশে বিভক্ত। দেখো তো, দেখে মনে হচ্ছে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তার মানে বৃতির মতো করলাও অনেকগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত। তার মানে দেখো, এই করলায়ের খণ্ডায়িত অংশ বা সদস্য বলতে পারো, বা সদস্যকে কি বলে? সদস্যকে বলা হয় পাপড়ি। সদস্যকে বলা হয় পাপড়ি। তোমরা এই পাপড়ি নামটা বেশি বেশি শুনো। তোমরা হয়তো দলমণ্ডল কথাটা বেশি শুনো না, তোমরা হয়তো পাপড়ি কথাটা বেশি শুনো। এই যে আমরা বলি ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি, এই ফুলের পাপড়িটাই হচ্ছে দলমণ্ডল। আর দলমণ্ডলের প্রতিটি সদস্যকে, প্রতিটি অংশকে বলা হয় পাপড়ি। ইংরেজি নামটা মনে রাখতে হবে পেটাল। ইংরেজি নামটা মনে রাখতে হবে পেটাল। পাপড়ির ইংরেজি নাম কি? পেটাল। তার মানে দেখো, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, তিনটা পাপড়ি মিলে হয়েছে দলমণ্ডল বা করলা। তার মানে করলা বা দলমণ্ডলের খণ্ডায়িত অংশ বা সদস্যকে পাপড়ি বলে। তোমরা এটাই চিনো, দলমণ্ডলের চেয়ে তোমরা পাপড়ি বেশি চিনো। এখন এই পাপড়িটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম বৃত্ত অংশ ইম্পর্টেন্ট মানে সেপাল, তেমনি পাপড়ি মানে পেটালটাও ইম্পর্টেন্ট। সেপাল পেটাল দুইটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলা নিয়ে একটা বিন্যাস আছে, এখনই পড়াবো। খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর সিকিউ এবং তোমার বিভিন্ন ইউনিভার্সিটির বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলোতে জন্য, তারপর মেডিকেলের জন্য এই জায়গা থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তার মানে 2 নম্বর স্তবকটা বুঝলে, 2 নম্বর স্তবকটা বুঝলে। এখন আমরা চলে যাব একটি বিন্যাসে। সেই বিন্যাসের নাম হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। আর এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস এটা মানে কি? সেটা হচ্ছে, এই দেখো এখানে যে পাপড়িগুলো আছে, পাপড়িগুলো কিভাবে ফুলে বিন্যস্ত আছে, কিভাবে সাজানো আছে এই বিন্যাসটা, অথবা বৃত্ত অংশগুলো, একটু আগে আমরা বৃত্ত অংশ পড়ছি না, বৃত্ত অংশগুলো কিভাবে সাজানো আছে, এটাই হচ্ছে এস্টিভেশন। এস্টিভেশন মানে কি? পাপড়ি বা বৃত্ত অংশ, বৃত্ত অংশ মানে হচ্ছে সেপাল, এই দুইটা জিনিস কিভাবে সাজানো থাকে ওটাই হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস, এই দুইটা জিনিস কিভাবে সাজানো থাকে ওইটাই হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এখন আমরা এই দুইটা জিনিস সম্বন্ধে মোটামুটি জানছি। এখন এই দুইটা জিনিসের আলোকে আমরা দেখব এই পাপড়ি এবং বৃত্ত অংশগুলা কিভাবে সাজানো থাকে। চলো আমরা চলে যাই এই দুইটা জিনিস কিভাবে সাজানো থাকে সেই টপিকটাতে। সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশন বা পুষ্প, খুবই ইম্পর্টেন্ট, পত্র বিন্যাস। দেখো প্রথমে আসো কাকে বলো তো আমি বলেই দিছি, তাও আবার বলতেছি। দেখো বইয়ে আছে, আমিও লিখে দিচ্ছি, সমস্যা নাই। দেখো বইয়ে লিখছে মুকুলাবস্থায়, মুকুলাবস্থায় বৃত্তংশ, বৃত্তংশ ইংরেজি নাম কি? সেপাল, বা পাপড়িগুলো, বা পাপড়ি ইংরেজি নাম কি? পেটাল। পাপড়িগুলো কিভাবে বিন্যস্ত থাকে, কিভাবে বিন্যস্ত থাকে, তাই এস্টিভেশন বা পুষ্পপত্র নিয়ে একটু আগে বললাম না, এই যে বৃত্তাংশগুলো কিভাবে বিন্যস্ত থাকে, অথবা পাপড়িগুলো, এই যে এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এই পাপড়িগুলো কিভাবে বিন্যস্ত থাকে, অথবা এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এই বৃত্তাংশগুলো কিভাবে সাজানো থাকে ওটাই হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন।
এগুলোর অনেক টাইপস আছে, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দাও। আমরা এগুলো আজকেই শেষ করব, এই পুষ্পপত্র বিন্যাসটা আজকেই শেষ করব। তো প্রথমে এক ধরনের বিন্যাস আমরা পাবো, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে একটা জিনিস চিন্তা করো যে এর আগে আমরা কি বলছিলাম, দেখো বৃত্তির সদস্যকে আমরা কি বলছি বলো তো? বৃত্তির সদস্যকে আমরা বলছি বৃত্তাংশ, আর দলমণ্ডলের সদস্যগুলোকে আমরা কি বলছি বলো তো? দলমণ্ডলের সদস্যগুলোকে আমরা বলেছি পাপড়ি। এবং এখন বৃত্তাংশ অনেকগুলো থাকতে পারে, যেমন এই ক্ষেত্রে এখানে 2টা আছে। পাপড়ি অনেকগুলো থাকতে পারে, এই ক্ষেত্রে এখানে 3টা আছে। তো আমরা ধরে নিলাম, তো বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিলাম যে বৃত্তাংশ 5টা আসে, বৃত্তাংশ আছে 5টা, পাপড়িও আছে 5টা। বেশিরভাগ ক্ষেত্রে 5টাই থাকে, কম বেশি থাকতেই পারে, 3টাও থাকতে পারে, 5-এর বেশিও থাকতে পারে। তো এটা আমরা ধরে নিলাম, বা অ্যাভারেজে যদি হিসাব করি, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্তাংশ 5টা থাকে, পাপড়িও 5টা থাকে। এই ক্ষেত্রে তুমি যদি তাকাও, এখানে তুমি হয়তো 2টা দেখতে পাচ্ছ, এখানে তুমি হয়তো পাপড়ি 3টা দেখতে পাচ্ছ, বাট অন অ্যাভারেজ যদি আমি হিসাব করি, বৃত্তাংশ তুমি মোটামুটি 5টা পাবা, পাপড়িও তুমি 5টা পাবা। সো আমরা এই নাম্বারটা নিব, 5টা কীভাবে বিন্যস্ত থাকে, বৃত্তাংশ 5টা কীভাবে বিন্যস্ত থাকে, অথবা পাপড়ি 5টা কীভাবে বিন্যস্ত থাকে, এগুলাই আমরা দেখব। বুঝতে পারছো? বৃত্তির সদস্যগুলো কি বৃত্তাংশ, দলমণ্ডলের সদস্যগুলো কি পাপড়ি, এই 2টা কীভাবে সাজানো থাকে ওইটাই আমরা দেখব। তো আশা করি বুঝতে পারছো। কয়টা নিব? 5টা নিব। কয়টা? বৃত্তাংশ 5টা, পাপড়িও 5টা, যে কোনো একটা করলেই হচ্ছে। বৃত্তাংশও 5টা, আবার পাপড়িও 5টা। ওকে, চলো আমরা এবার একটা টাইপস দেখি। একটা টাইপস তুমি পাবা, মানে এই বৃত্তাংশ বা পাপড়িগুলো কীভাবে সাজানো থাকে একটা টাইপস তুমি পাবা। তা আমি যেভাবে আঁকতেছি তোমরাও সেভাবে আঁকবা। 5টা আঁকবো তো, ঠিক আছে? কয়টা আঁকবো? 5টা। দেখো আমি এখানে একটা পাপড়ি আঁকলাম, বা বৃত্তাংশ আঁকলাম। দেখো খেয়াল করবা, বৃত্তাংশ বা পাপড়ি কয়টা? 5টা। এরকম একটা আঁকলাম, ঠিক আছে? এবং দেখো কয়টা আছে টোটাল? 5টা আছে, 5টা আছে। তো খেয়াল রাখবা, এদিক দিয়ে একটা আঁকলাম, এদিক দিয়ে একটা আঁকলাম। তোমরা একটু পরে আঁকিও। এদিক দিয়ে একটা আঁকলাম, এদিক দিয়ে একটা আঁকলাম। তাহলে টোটাল কয়টা হইল? 5টা। টোটাল কয়টা হইল? 5টা। দেখো 5টা আঁকলাম, এখন কীভাবে আঁকছি এটা পরের কথা আসে। এখন দেখো এইখানে যে 5টা বৃত্তাংশ আছে বা 5টা পাপড়ি আছে, এই পাপড়িগুলা অনেক দূরে দূরে অবস্থান করতেছে। খেয়াল করো, মানে কিছু কিছু ক্ষেত্রে এস্টিমেশনের ক্ষেত্রে দেখবা যে পাপড়িগুলা বা বৃত্তাংশগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। আবার বলতেছি, এখানে যে 5টা পাপড়ি অথবা 5টা বৃত্তাংশ আছে, এগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। তুমি দেখো তো, এই পাপড়ি বা এই বৃত্তাংশ আর এই বৃত্তাংশ দেখো, ডিস্টেন্স দেখো অনেক বেশি। এই পাপড়ি এবং এই পাপড়ির ডিস্টেন্স দেখো অনেক বেশি। এই বৃত্তাংশ অথবা এই বৃত্তাংশ ডিস্টেন্স দেখো অনেক বেশি। এই পাপড়ি বা এই পাপড়ি বা এই বৃত্তাংশ বা এই বৃত্তাংশ ডিস্টেন্সগুলো দেখো অনেক বেশি। তো এই ক্ষেত্রে পাপড়ি বা বৃত্তাংশ যেগুলো তুমি দেখতে পাচ্ছ, ধরে নাও এটা বৃত্তাংশ অথবা পাপড়ি, এর যে 5টা পাপড়ি বা 5টা বৃত্তাংশ তুমি দেখতে পাচ্ছ, এগুলোর অবস্থান একে অপর থেকে অনেক দূরে দূরে থাকে। মানে ধরো এরা দূরে দূরে কেন থাকে? এরা একে অপরকে পছন্দ করে না। ধরো এরা একে অপরকে পছন্দ করে না। ধরো অনেক সময় হয় যে আমরা বেড়াতে গেলে, অনেক সময় আমরা বেড়াতে গেলে দেখা যাচ্ছে যে যাদের সাথে কথা বলি না আমরা অনেক দিন যাবো, তাদের থেকে একটু আমরা ফ্রেন্ড তো, বাট আগে ফ্রেন্ড ছিলাম, দেখা যাচ্ছে ঝগড়ার কারণে আমরা ফ্রেন্ড নেই আর। তো কোনো এক সময় আমরা ট্যুরে গেলাম, তো ওরাও যে তোমার যাদের সাথে ঝগড়েছে তারাও যাচ্ছে, তুমিও যাচ্ছ। তো তোমরা যে 5 জন ছিলা, তারা তো ঝগড়ার মাধ্যমে আলাদা হয়ে গেছো। তো তোমরা 5 জন কখনো একসাথে থাকতেছো না, তোমরা দূরে দূরে থাকতেছো। এটা তোমরা 5 জন বন্ধু, ধরো তোমরা কোথাও বেড়াতে গেছো, বাট তোমাদের মধ্যে এখন আর কথা হয় না। তো তোমরা কি করতেছো? পিকনিকে গেছো, বাট তোমরা দূরে দূরে আছো। তোমরা 5 জনই দূরে দূরে আছো।
তার মানে এই পাপড়িগুলা বা তোমরা যে বন্ধুগুলো আছো তোমরা অনেক দূরে দূরে অবস্থান করতেছো। তো এই ধরনের বিন্যাসটা দেখা যায় কিছু কিছু ফুলের ক্ষেত্রে। তো এই ধরনের বিন্যাসকে বলা হয় মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস। এটাকে বলা হয় মুক্ত বা ওপেন। এখন মুক্ত কেন? অবশ্যই দেখো, তোমার বন্ধু আর তোমার বন্ধু দুজনই মুক্ত, তোমরা কাছাকাছি নাই, কারণ তোমাদের মধ্যে মনোমালিন্য আছে, তোমরা দূরে দূরে আসো। দূরে দূরে থাকা মানে কি কাছাকাছি নাই, কাছাকাছি না থাকা মানে কি মুক্ত। তো তোমরা মুক্ত, তোমরা সবাই একে অপরকে মুক্ত, কেউ কারোর সাথে কথা বলতেছো না, তোমরা দূরে দূরে আসো। এই ধরনের বৃত্তাংশ বা পাপড়িগুলা কাছাকাছি না থেকে দূরে দূরে থাকে। তো দূরে দূরে থাকলে আমরা তাদেরকে বলবো তারা যুক্ত না, তারা হচ্ছে মুক্ত। এই মুক্ত পুষ্পবিন্যাস মুক্ত পুষ্পপত্র বিন্যাস দেখা যায়, যেখানে বৃত্তাংশ বা পাপড়িগুলা কাছাকাছি থাকে না, দূরে দূরে থাকে, একদম সোজা হিসাব। এখন এটার এক্সাম্পলগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি বারবার বলি এই এক্সাম্পলগুলো তোমাকে জানতেই হবে, কারণ এগুলো MCQতে আসবে, ভর্তি পরীক্ষায় আসবে। সো তোমাকে এক্সাম্পলগুলো জানতে হবে। এই মুক্ত এস্টিমেশন তুমি কোথায় দেখতে পাবে? 1 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট, জবার উপবৃত্তিতে দেখতে পাবে, খুবই ইম্পর্টেন্ট। জবার উপবৃত্তি, দেখো আমি বৃত্তি বলি নেই, জবার উপবৃত্তিতে তুমি দেখতে পাবে। জবার যে উপবৃত্তি আছে, উপবৃত্তিগুলা এভাবে বিন্যাস দেখায়, উপবৃত্তিগুলো এভাবে বিন্যাস দেখায়। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আরেকটা তুমি কোথায় দেখতে পাবে? গন্ধরাজ ফুল ছিল না, গন্ধরাজের যে বৃত্তি আছে, গন্ধরাজের বৃত্তিতে তুমি এই মুক্ত পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন তুমি দেখতে পাবে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। জবার উপবৃত্তিটা একটু ভালোভাবে মাথায় রাখবা। জবার উপবৃত্তিতে এই মুক্ত পুষ্পপত্র বিন্যাস দেখতে পাবে, MCQতে আসবে। এবং মুক্ত মানে কি? এখানে বৃত্তাংশ বা পাপড়িগুলা কাছাকাছি নাই, দূরে দূরে থাকে। দেখো ডিস্টেন্স দেখছো কত দূর, দূরে দূরে আছে, তাই এটা হচ্ছে মুক্ত। আর মুক্ত দুইটা এক্সাম্পল মাথায় রাখতে হবে, একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে গন্ধ। তো এটা আমি টেকনিক না দিলেও, এগুলো আসলে টেকনিক যতই দিই তুমি আসলে মনে রাখতে পারবে কিনা আমি জানি না। তো তুমি জাস্ট এটা মনে রাখতে পারো যে জবার গন্ধ, ঠিক আছে? জবা দিয়ে জবার উপবৃত্তি, আর গন্ধ দিয়ে গন্ধরাজের বৃত্তি। দেখো জবার কিন্তু বৃত্তি না, তোমরা যে ভুলটা করবা, তোমরা মনে করবা ভাই এটারও বৃত্তি এটারও বৃত্তি। আমি দেখো আমি মার্ক করে দিছি জবার উপবৃত্তি বলছি, নট বৃত্তি। সো পরীক্ষায় যখন উপবৃত্তি বলবে তোমাকে ওটাই জাগাইতে হবে, তুমি বৃত্তি হইলে হবে না, উপবৃত্তি, এটা মাথায় রাখবা। তোমাদের অনেক সময় ভুল হইতেই পারে, তোমরা মনে করবে এটা বৃত্তি বলছি ভাইয়া। বৃত্তি আর উপবৃত্তি তো সেম না, কারণ বৃত্তির নিচেই থাকে উপবৃত্তি, মানে তো বুঝো। সো এটা কিন্তু জবার উপবৃত্তির এক্সাম্পল, নট বৃত্তি। জবার বৃত্তির একটা এক্সাম্পল আছে, আমরা যাব। সো এই জন্য খেয়াল রাখবা, কথাগুলা খেয়াল রাখবা। আচ্ছা, এই ধরনের বিন্যাস পুষ্পপত্র বিন্যাস তুমি দেখতে পাবে। আরেক ধরনের তুমি দেখতে পাবে, টোটাল 6টা আছে, একটা তো গেল, আরেকটা একদম ইজি, সেটাকে বলা হয় ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস। দেখো ভালভেট আর মুক্ত দুটাই ডিফারেন্ট, কারণ এখানে এটা হচ্ছে মুক্ত এবং মুক্তর মধ্যে বৃত্ত অংশগুলো দূরে দূরে ছিল না। তো ভালভেট কী করবে জানো? যে বলবে যে না তোমরা বন্ধুরা তো অনেক দূরে দূরে, এখন তোমাদের মধ্যে তো মনোমালিন্য। এখন তোমরা চিন্তা করতেছ না এভাবে যদি আমরা মনোমালিন্য করে থাকি পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে, আমরা কারোর সাথে যদি কথা না বলি তাহলে আমরা এই ট্যুর দিতে আসলাম কেন, আমরা কি মজা করবো, আমরা একা একা থাকবো। তো তোমরা চিন্তা করলা না, যা হয়েছে আমরা ব্যাপারটা সমাধান করে ফেলি। তো তোমরা বলবে না আমরা অনেকক্ষণ দূরে দূরে ছিলাম, এবার আমাদের কাছে আসা দরকার। এবার তোমরা 5 জনে কি করবা? কাছাকাছি যাবা, মানে বৃত্ত অংশগুলো এবার কি যাবে জানো? বৃত্ত অংশগুলো এভাবে কাছাকাছি যাবে। দেখো আমি ডিস্টেন্সটা কমাই দিছি, দেখো বৃত্ত অংশগুলো কাছাকাছি গেছে, দেখো এটারও কাছাকাছি, দেখো বৃত্ত অংশগুলো দেখছো কাছাকাছি, দেখো বৃত্ত অংশগুলো অনেক কাছাকাছি থাকবে। এই দেখছো বৃত্ত অংশগুলো অনেক কাছাকাছি চলে আসছে। তো ভালভেট বা প্রান্তস্পর্শীর ক্ষেত্রে
এই যে বৃত্ত অংশ বা পাপড়িগুলো দেখতেছ, এই পাপড়িগুলা কাছাকাছি চলে আসছে। তোমরা বন্ধুরা এখন কাছাকাছি চলে আসছো, যা হয়েছে হয়েছে, তোমরা এখন কাছাকাছি চলে আসছো। এখন কি করবা, যে তোমরা কি করবা, একে অপরের হাত ধরবা, হাত ধরে হাঁটবা। তো এই যে প্রান্তগুলো দেখতেছ, এটা একটা প্রান্ত, এই বৃত্ত অংশের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই বৃত্ত অংশের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। দেখো এই যে প্রান্তগুলো আছে, প্রান্তগুলো স্পর্শ করবে। দেখো আমি প্রান্তগুলোকে স্পর্শ করাচ্ছি। এই প্রান্ত দুইটা স্পর্শ করলো, এই প্রান্ত দুইটা স্পর্শ করলো, এভাবে একবার এই প্রান্ত দুইটা স্পর্শ করলো, এই প্রান্ত দুইটা স্পর্শ করলো, এই প্রান্ত দুইটা স্পর্শ করলো। দেখো তার মানে মুক্ত আর ভালভেট, এটার নাম হচ্ছে কি, ভালভেট। দেখো ভালভেটের আরেকটা মিনিং আছে যেটা আমি এখন বলতেছি, ভালভেট। এটার আর আগেরটার মধ্যে ডিফারেন্স কি, আগেরটার ক্ষেত্রে যে বৃত্ত অংশগুলো ছিল বা পাপড়িগুলো ছিল তারা দূরে দূরে ছিল, অনেক দূরে দূরে ছিল, একটার সাথে একটা কোনো কানেকশন ছিল না। এখন এই ক্ষেত্রে কি হয়েছে, বৃত্ত অংশ বা পাপড়িগুলো কাছাকাছি চলে আসছে, এবং কাছাকাছি আসার পর তারা প্রান্তগুলো স্পর্শ করবে। এটার এই প্রান্ত, এটার এই প্রান্ত স্পর্শ করবে। মানে তোমার বন্ধু হাত মিলাবা আর কি, তোমার বন্ধু এভাবে হাত মিলাবা, মানে তোমাদের হাতটা মিলাইছো, মানে এদের এই প্রান্তগুলো স্পর্শ করবে। তা আমি দেখাইলাম এই যে প্রান্ত স্পর্শ করছে, প্রান্ত স্পর্শ করছে, তাই এটার আরেক নাম হচ্ছে প্রান্তস্পর্শী। তাই এটার আরেক নাম হচ্ছে প্রান্তস্পর্শী, কারণ বৃত্ত অংশ বা পাপড়িগুলো একে অপরের প্রান্ত স্পর্শ করে, তাই ভালভেট বা এটাকে বলে প্রান্তস্পর্শী। আই হোপ তোমরা বুঝতে পারছো, ইজি। ওপেনটার একেবারে উল্টো, ওপেনটা দূরে দূরে থাকে, এখানে বৃত্ত অংশ বা পাপড়িগুলো কাছাকাছি আসে, এবং কাছাকাছি শুধু আসেই না, একে অপরের প্রান্ত স্পর্শ করে, একে অপরের প্রান্ত স্পর্শ করে, তাই এটাকে বলে প্রান্তস্পর্শী। এখন এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, এখান থেকে প্রশ্ন আসবে। প্রথমে তুমি এটা কোথায় পাবা, জবাতে। এই যে আবার জবা, এই চ্যাপ্টারে জবা নিয়ে অনেক কথা হবে, বুঝছো, এই চ্যাপ্টারটা জবার খেলা। হ্যাঁ, জবা, এই চ্যাপ্টারটা হচ্ছে জবার খেলা, ঠিক আছে। জবার বৃত্তি, জবার বৃত্তিতে তুমি এই ধরনের পুষ্পপত্র বিন্যাস পাবা। জবার বৃত্তি, এর আগেরটা কি ছিল, জবার উপবৃত্তি, এটা কিন্তু কি জবার বৃত্তি, এটা কিন্তু কি জবার বৃত্তি। তার মানে জবার বৃত্তিতে তুমি এই ধরনের ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস পাবা। সামনে আমরা পড়বো, কারণ এগুলা দেখো, এগুলো যদি তুমি না বুঝো, সামনে খুবই মারাত্মক একটা টপিক আছে যেটা তোমার সৃজনশীল আসবে, সেটা হচ্ছে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত। তুমি যদি পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত বুঝতে চাও, তোমাকে এটা বুঝতে হবে, সামনে যেগুলো আসবে সেগুলো বুঝতে হবে। এটা বুঝলে তোমার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত ইজি, তাহলে তোমার সৃজনশীলটা কমন পড়ে যাবে, পানিবাত হয়ে যাবে। সো জবার বৃত্তিতে, জবা নিয়েও একটা আছে, সো জবার বৃত্তি হচ্ছে এরকম। আচ্ছা, আর কোথায় পাবা, আর একটা হচ্ছে বাবলা ফুলে পাবা, বাবলা ফুলে, বাবলা ফুলেও তুমি এই ধরনের পুষ্পপত্র বিন্যাস পাবা। আরেকটা পাবা, সেটা হচ্ছে আকন্দ, আকন্দতেও তুমি পাবা। তার মানে কি কি এক্সাম্পল দেখো, জবার বৃত্তি, বাবলা ফুলে, আকন্দতেও তুমি এই ধরনের পুষ্পপত্র বিন্যাস পাবা। এখন এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে এভাবে বলবে যে নিচের কোনটিতে ভালভেট বা প্রান্তস্পর্শী দেখা যায়। আমি আবার বলতেছি, তোমাকে বলবে নিচের কোনটিতে ভালভেট বা প্রান্তস্পর্শী দেখা যায়। অপশনে এই তিনটার মধ্যে যদি একটা থাকে তাহলে ওইটাই রাইট অ্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রে জবার বৃত্তিটা দেয় এবং এই আকন্দটা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে জবার বৃত্তি, আমি প্রশ্ন বলে দিচ্ছি কীভাবে আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে জবার বৃত্তিটা দেয়, আকন্দটা দেয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটিতে ভালভেট বা প্রান্তস্পর্শী দেখা যায়, অপশনে যদি জবার বৃত্তি থাকে বা জবা থাকে তাহলে ওইটা কারেক্ট অ্যান্সার, অপশনে যদি আকন্দ থাকে ওইটাও কারেক্ট অ্যান্সার, বাবলা থাকলে ওইটাও কারেক্ট অ্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রে আকন্দর বাবলা জবাটা দেয়। কিন্তু এবার এখান থেকে একটা প্রশ্ন ঘুরানো যায়, সেটা এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটিতে আসে, তবে মেডিকেলও দেখা যাচ্ছে ইদানিং এই ধরনের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এটাকে আমি কীভাবে ঘুরাচ্ছি দেখো, এই প্রশ্নটা খুবই সোজা লাগতেছে না, কিন্তু এবার তোমার এই প্রশ্নটা ঘুরে দিবে। এটা ইউনিভার্সিটিতে বেশি করে, বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষাতে করে, মেডিকেলও তেমন করে না দেখতেছি, এখনও করতে, আগে করতো না এখন করতেছে দেখতেছি। সেটা হচ্ছে তোমাকে জবা না বলে কি বলবে জানো, জবার সাইন্টিফিক নেমটা দিয়ে দিবে। দেখো জবার সাইন্টিফিক নেম দিয়ে দিবে,
জবার সাইন্টিফিক নেম দিয়ে দিবে। এখন তুমি তো বেচারা শিখে গেছো জবা, কিন্তু জবার সাইন্টিফিক নেম তুমি নিজেই জানো না। এখন যদি তোমাকে জবা না দিয়ে অপশনে যদি সাইন্টিফিক নেমটা দেয়, তাহলে তো তুমি খাই গেলা ধরা, কারণ তুমি তো শিখে গেছো জবা, তুমি তো জবার সাইন্টিফিক নেমটা তো শিখে যাও নাই। এই জন্য তোমাকে জবার সাইন্টিফিক নেম জানতে হবে। আর জবার সাইন্টিফিক নেম হচ্ছে হিবিস্কাস, হিবিস্কাস, আর এটা হচ্ছে কি রোজা সিনেনসিস, রোজা সিনেনসিস, রোজা সিনেনসিস। এই জবার সাইন্টিফিক নেম দিয়ে দিবে অপশনে জবা না দিয়ে, তুমি খেয়ে যাবে ধরা, কারণ তুমি শিখে গেছো জবা, তুমি তো শিখো নাই জবার সাইন্টিফিক নেম। সো এবার প্রশ্নটা এরকম করবে, নিচের কোনটিতে ভেলভেট বা প্রান্তস্পর্শী দেখা যায়? অপশনে দিয়ে দিবে এটা। এখন তুমি তো খুঁজবা জবাকে, কিন্তু জবাকে তুমি পাবা টেলিভিশনে, এখানে পাবা না। টেলিভিশনে জবা আছে একটা, ওটাই পাবা, এটা আর পাবা না। এই জন্য আমি বলতেছি সবসময় সাইন্টিফিক নেম মাথায় রাখতে হবে। এগুলো ইউনিভার্সিটি লেভেলে বায়োলজি কোয়েশ্চেনগুলোতে করে। তুমি ইয়াতে পরীক্ষা দিবে না, জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে পরীক্ষা দেবে না, ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে পরীক্ষা দিবে না, তুমি চিটাগং ইউনিভার্সিটির এ ইউনিটে পরীক্ষা দিবে না। তাহলে যখন পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু বায়োলজি বা বোটানি যে জুলজি যেগুলো আসে, সেগুলো সাইন্টিফিক নেমগুলো বেশি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আছে এই জিনিসটা, সাইন্টিফিক নেমটা। সো এই জন্য আমি বলতেছি সাইন্টিফিক নেম মাথায় রাখতে হবে। আকন্দর একটা সাইন্টিফিক নেম তোমাদের বই আছে, আকন্দ না বলে তোমাকে বলতে পারে এটা কি লিখলো, ক্যালোট্রপিস, তোমাকে এরকম বলতে পারে যে ক্যালোট্রপিস দিয়ে দিল, ক্যালোট্রপিস, ক্যালোট্রপিস প্রোসেরা। দেখো আকন্দের, আকন্দ না লিখে আকন্দের সাইন্টিফিক নেম দিয়ে দিছে, তো তুমি কি সাইন্টিফিক নেম শিখে গেছো? শিখে যাও নাই, ধরা খাই যাবা। এই জন্য আমি বলতেছি বারবার এটার পাশাপাশি সাইন্টিফিক নেম জানতে হবে, মুখস্থ তোমাকে করতেই হবে। এমসিকিউতে ভালো করতে হলে তোমাকে এইসব সাইন্টিফিক নেমগুলো মুখস্থ করতে হবে। আমি জানি বিরক্তিকর, বাট করতেই হবে, কারণ একটা নাম্বারও অনেক ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায়, সেটা তো জানো। সো এগুলো তো আমি বলে দিচ্ছি তোমাকে কী করতে হবে। সো তুমি সেগুলো অবশ্যই অবশ্যই এটার পাশাপাশি সাইন্টিফিক নেমটা মাথায় রাখবে। আমি যা বলবো সেগুলো পড়লেই হবে, সবগুলোর যে পড়তে হবে এমন না। এই চ্যাপ্টারে আমি যেগুলোর বলবো সেগুলোই পড়লেই হবে, ঠিক আছে? ওকে ওকে, দেখো আকন্দ, ওকে গেল, এটা গেল। তাহলে এটা কার? ভালভেট বা প্রান্তস্পর্শী, এটা হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। এবার দেখো আমরা আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে নাম্বার 3। আমি তো দুইটা পড়েছি, একটা হচ্ছে মুক্ত বা ওপেন, আর একটা হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। আরেকটা দেখা যায়, এটা একটু বোঝার চেষ্টা করবা, এটা অনেকে বোঝে না। আরেকটার নাম হচ্ছে টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস। এটা মানে কি? টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস মানে কি? সেখানে হচ্ছে বৃত্ত অংশগুলো বা পাপড়িগুলো পাকানোভাবে থাকে। এখন তুমি এটা আঁকতে হলে কীভাবে আঁকবা সেটা দেখো, আঁকাটা হচ্ছে মেইন। আঁকতে হলে তুমি কীভাবে আঁকবা, বৃত্ত অংশগুলো তুমি কীভাবে দিবা? 5টা যে বৃত্ত অংশ আছে এর আগে দিছো না, মুক্তর ক্ষেত্রে তুমি দূরে দূরে দিলা, আর প্রান্তস্পর্শী ক্ষেত্রে তুমি কাছাকাছি আনলা, তারপর একটার সাথে একটা প্রান্ত অ্যাড করে দিলা। এটার ক্ষেত্রে তুমি কীভাবে করবা, এটা মেইন। দেখো প্রথমে তুমি এভাবে একটা পাপড়ি আঁকবা বা বৃত্ত অংশ আঁকবা। তা আমি একটা কি আঁকলাম, এখানে পাপড়ি আঁকলাম বা বৃত্ত অংশ একটা আঁকলাম, আরও 5টা আছে। এখন দেখো এটার কয়টা প্রান্ত, খেয়াল করো, এটার কয়টা প্রান্ত? 2টা প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তো টুইস্টেড বা পাকানোর ক্ষেত্রে কি হয় যে প্রতিটা বৃত্তাংশের একটি প্রান্ত ঢাকা এবং অপর প্রান্ত উন্মুক্ত থাকে। এই লাইনটা জাস্ট মনে রাখবা, অপর প্রান্ত উন্মুক্ত থাকে, জাস্ট এই লাইনটা মনে রাখবা। প্রতিটা বৃত্তাংশের একটি প্রান্ত ঢাকা এবং অপর প্রান্ত উন্মুক্ত থাকে। তাহলে দেখো এটা একটা বৃত্তাংশ, এটার একটি প্রান্ত আমি ঢাকা রাখবো, আরেকটি প্রান্ত আমি খোলা রাখবো। কিভাবে? দেখো সাপোজ আমি এই প্রান্তটাকে আমি ঢাকতে চাচ্ছি, তো ঢাকতে হলে আমাকে এখানে একটা বৃত্তাংশ আঁকতে হবে। দেখো আমি কীভাবে আঁকতেছি, এই দেখো আমি একটা বৃত্তাংশ আঁকলাম। তাইলে আমাকে বলো তো এই বৃত্তাংশের এই প্রান্তটা এটা দ্বারা ঢেকে গেল না, এটা ভিতরের দিকে না? তাহলে তুমি বলতে পারো যে এই বৃত্তাংশের এই প্রান্তটা এই বৃত্তাংশ দ্বারা ঢাকা, দেখো ভিতরে ঢুকে গেছে।
তার মানে এই প্রান্তটা ঢাকা, কিন্তু অপর প্রান্তটা উন্মুক্ত থাকবে, মানে খোলা থাকবে, মানে এই প্রান্তটা খোলা থাকবে। তাহলে খোলা থাকলে আমাকে এটা ভিতরে দেওয়া যাবে না, এটা বাইরে দিতে হবে। এই জন্য আমি এদিক দিয়ে একটা কি আঁকবো, পাপড়ি আঁকবো বা বৃত্ত অংশ আঁকবো। তাহলে দেখছো এই বৃত্ত অংশটার একটি প্রান্ত ঢাকা এবং অপর প্রান্তটা খোলা। দেখো এই প্রান্তটা খোলা এবং এই প্রান্তটা ঢাকা। তাহলে আমি এই ক্রাইটেরিয়াটা ফলো করছি না? এই বৃত্তাংশের এই প্রান্তটা ঢাকা, এই প্রান্তটা খোলা, এটা তো গেলে একটি, বাকিগুলোও কিন্তু সেম হইতে হবে। এবার খেয়াল করো এই বৃত্তাংশটা, এই বৃত্তাংশটার এই প্রান্তটা ঢাকা কিন্তু, কারণ ভিতরের দিকে ঢুকে গেছে, দেখছো এটা দ্বারা এটা ঢেকে গেছে। তার মানে এই প্রান্তটা তোমাকে খোলা রাখতে হবে। তো খোলা রাখতে হলে এবার যে পাপড়িটা দিবা, এই পাপড়িটা দিতে হবে কীরকম, এই পাপড়িটা দিতে হবে এরকম, দেখছো? তাহলে বলো তো এবার এই বৃত্তাংশের এই প্রান্তটা ঢাকা আর এই প্রান্তটা খোলা, দেখছো? এবার এটা আসো, এই বৃত্তাংশের এই প্রান্তটা ঢাকা, এটা দ্বারা ঢেকে গেছে, তার মানে এই প্রান্তটা তোমাকে খোলা রাখতে হবে। তো খোলা রাখতে হলে আমাকে পাপড়ি রাখতে হবে এভাবে ভিতরের দিকে, দেখো। তার মানে বুঝছো এই বৃত্তাংশের এই প্রান্তটা ঢাকা আর এই প্রান্তটা খোলা। এবার এখানে যে বৃত্তাংশটা আঁকতেছি, এই বৃত্তাংশের এই প্রান্তটা ঢাকা, তাহলে এই প্রান্তটা তোমাকে খোলা রাখতে হবে, দেখছো? এই প্রান্তটা আমি খোলা রাখছি। আর যদি এই বৃত্তাংশটা দিয়ে খেয়াল করো, এই বৃত্তাংশের এটা খোলা, এটা ঢাকা, এটা খোলা, এটা ঢাকা। তার মানে প্রতিটা বৃত্তাংশের একটা প্রান্ত ঢাকা থাকবে, অপর প্রান্ত খোলা থাকবে। একেই বলা হয় টুইস্টেড বা পাকানো, একেই বলা হয় টুইস্টেড বা পাকানো। এখানে 5টা বৃত্তাংশ আছে, প্রতিটা বৃত্তাংশের একটা প্রান্ত ঢাকা থাকবে আর একটা প্রান্ত খোলা থাকবে। খেয়াল করে দেখো, প্রতিটা বৃত্তাংশের একটা প্রান্ত ভিতরের দিকে ঢোকানো আর একটা প্রান্ত বাইরে, এটা হচ্ছে টুইস্টেড। আঁকাটা হচ্ছে মেন, আঁকতে পারাটাই হচ্ছে মেন। এভাবে আঁকবা। এটা এক্সাম্পল মনে রাখতে হবে না টুইস্টেডের? টুইস্টেডের এক্সাম্পল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জবা। এই যে এখানেও জবার খেলা, জবার পাপড়ি, এখানেও জবার খেলা, জবা সব জায়গায়, টেলিভিশনেও জবা, এখানেও জবা। তাহলে এটার এক্সাম্পল হচ্ছে জবার পাপড়ি। এর আগে কিন্তু আমরা কী কী দেখছি জবার? একটা দেখছি জবার উপবৃত্তি, একটা দেখছি জবার বৃত্তি, এখন জবার বাকি আছে পাপড়ি। এটাও দেখে ফেললাম, জবার পাপড়িটা হচ্ছে টুইস্টেড, এটা এমসিকিউতে আসবে। জবার পাপড়িটা হচ্ছে টুইস্টেড। তো জবার পাপড়ি না বলে অনেক সময় সাইন্টিফিক নেমও দিয়ে দিতে পারে না? একটু আগে আমি সাইন্টিফিক নেম লিখে দিয়েছি না? তো সাইন্টিফিক নেমটাও চলে আসতে পারে, তো সাইন্টিফিক নেমটা মনে রাখবা। তাহলে জবার পাপড়ি হচ্ছে টুইস্টেড। এ নিয়ে জবার 3টা পড়ছি, একটা হচ্ছে জবার উপবৃত্তি, একটা পড়ছি জবার উপবৃত্তি, সেটা ছিল কি মুখ ওপেন। একটা ছিল জবার বৃত্তি, সেটা হচ্ছে কি ভালভেট, সেটা হচ্ছে কি ভালভেট। আর এখন পড়ছি জবার পাপড়ি, আর জবার পাপড়িটি কি টুইস্টেড, জবার পাপড়িটা কি টুইস্টেড। তাহলে দেখছো জবার নিয়ে 3টা আছে, জবার উপবৃত্তি হচ্ছে ওপেন, জবার বৃত্তি হচ্ছে ভালভেট, এটা লিখে রাখো, আর জবার পাপড়ি হচ্ছে টুইস্টেড। এটা এমসিকিউতে, এগুলো এমসিকিউতে চলে আসবে। এখন তখন তোমাকে ওভাবেই পড়তে হবে, তুমি শুধু রিডিং করে গেলে হবে না, কারণ তোমাকে বুঝতে হবে প্রশ্ন কীভাবে আসতে পারে। যে প্রশ্ন করে করে পড়তে পারে সে এমসিকিউ ধরতে জানে। এই জন্য আমি সবসময় বলি এমসিকিউতে প্রশ্ন করে করে পড়বা, নিজে প্রশ্ন তৈরি করবা, নিজে প্রশ্ন তৈরি করে আনসার দেওয়ার চেষ্টা করবা। একটা লাইনকে তুমি প্রশ্ন বানাবা, প্রশ্ন বানিয়ে এটাকে আনসার করার চেষ্টা করবা, তখন তুমি বুঝতে পারবা যে কীভাবে কী কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে টুইস্টেড বা পাকানো। আই হোপ বুঝছো। এবার আসো ইমব্রিকেট, এটা বুঝতে হবে। দেখো আরেকটা হচ্ছে টাইপস হচ্ছে ইমব্রিকেট। দেখো এগুলা তুমি বুঝতে, আঁকতে সমস্যা ফেস করবা, আঁকতে পারাটা হচ্ছে মেইন। তুমি কিভাবে আঁকবা, ইমব্রিকেট কিভাবে আঁকবা? প্রথমে আমি 2টা কথা লিখবো, তো ওই 2টা কথা একটু তোমরাও নোট করো। ইমব্রিকেট মানে কি? ইমব্রিকেটের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, একটা বৃত্ত অংশের উভয় প্রান্ত ঢাকা থাকে, আরেকটা হচ্ছে একটা বৃত্ত অংশের উভয় প্রান্ত খোলা থাকে।
তার মানে এখানে দুইটা কথা, একটা বৃত্ত অংশের উভয় প্রান্ত ঢাকা থাকে, আরেকটা বৃত্ত অংশের উভয় প্রান্ত খোলা থাকে। তাহলে কয়টা বৃত্ত অংশ গেছে? দুইটা। আরও আছে কয়টা? তিনটা। তার মানে বাকি তিনটা বৃত্ত অংশের এক প্রান্ত খোলা, আরেক প্রান্ত বদ্ধ। এই তিনটা লাইন মনে রাখলে তুমি নিজেই আঁকতে পারবা। আরেক প্রান্ত বদ্ধ বা ঢাকা। তার মানে টোটাল 5টা বৃত্তাংশ। 5টা বৃত্তাংশের মধ্যে একটা বৃত্তাংশের উভয় প্রান্ত ঢাকা রাখবা, একটা বৃত্তাংশের উভয় প্রান্ত খোলা রাখবা, বাকি যে 3টা বৃত্তাংশ তার এক প্রান্ত খোলা রাখবা, আরেক প্রান্ত বদ্ধ রাখবা। এবার দেখি এটা কীভাবে আঁকা যায়, এই জিনিসগুলো ফলো করে কীভাবে আঁকা যায় দেখি তো কীভাবে আঁকা যায়। দেখো একটা প্রান্ত আমাকে ঢাকা রাখতে হবে, তাহলে আমি একটা বৃত্ত অংশ আঁকলাম। সাপোজ এই বৃত্ত অংশের উভয় প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই বৃত্ত অংশের উভয় প্রান্ত আমি ঢাকা রাখবো। তো ঢাকা রাখলে কিভাবে ঢাকা রাখা যায়? এখান থেকে একটা বৃত্ত অংশ আঁকতে হবে, এভাবে বাইরের দিক দিয়ে, এভাবে একটা বৃত্ত অংশ রাখতে হবে, এভাবে একটা বৃত্ত অংশ আঁকতে হবে। দেখছো? তাইলে বলো তো এই বৃত্ত অংশের উভয় প্রান্ত ঢাকা কিনা? দেখছো, আঁকতে জানতে হবে। এই বৃত্ত অংশের উভয় প্রান্ত ঢাকা কিনা? তাহলে হয়ে গেছে, 1 নাম্বারটা আমি ফিল আপ করে ফেলছি। এবার আসো 2 নাম্বারটা, একটা বৃত্ত অংশের উভয় প্রান্ত খোলা রাখবা। তার মানে এবার উভয় প্রান্ত খোলা রাখতে হবে। তাহলে আমি ওই বৃত্ত অংশটা একটু আঁকি যেটা উভয় প্রান্ত খোলা রাখবো। দেখো ঠিক এদিক দিয়ে আমি একটা বৃত্ত অংশ আঁকবো এবং এই বৃত্ত অংশের উভয় প্রান্ত আমি খোলা রাখবো। দেখো এই বৃত্ত অংশের উভয় প্রান্ত, প্রথমে দেখো এই প্রান্তটা কিন্তু খোলা। দেখো এই প্রান্তটা বোঝাই যাচ্ছে খোলা, কারণ এই প্রান্তটা ভিতরে, এই প্রান্তটা খোলা। এই বৃত্ত অংশের এই প্রান্তটা কিন্তু খোলা, এটা কিন্তু কোনো কিছুর ভিতরে আছে, ভিতরে নেই। এই প্রান্তটাও তাহলে আমাকে খোলা রাখতে হবে। দেখো উভয় প্রান্ত খোলা, এই প্রান্ত তো খোলা আছেই, তাহলে এই প্রান্তটাও আমাকে খোলা রাখতে হবে। তো খোলা রাখতে হলে আমাকে কীভাবে আঁকতে হবে? আরেকটা যে বৃত্ত অংশ আছে এভাবে আঁকতে হবে। দেখছো? তাহলে আমাকে বলো তো এই যে বৃত্ত অংশটা দেখতে পাচ্ছ, এটার এই প্রান্তটাও খোলা, এই প্রান্তটাও খোলা। দেখছো? খোলা খোলা। তাহলে আমি এটাও ফিল আপ করলাম যে একটা বৃত্ত অংশের উভয় প্রান্ত খোলা। হয়ে গেছে। এবার আসো বাকি 3টা বৃত্ত অংশ, এক প্রান্ত খোলা, আরেক প্রান্ত বদ্ধ, এক প্রান্ত খোলা, আরেক প্রান্ত বদ্ধ। তাহলে দেখি এই বৃত্ত অংশটা দেখো, এই বৃত্ত অংশটা দেখো, এই বৃত্ত অংশের এক প্রান্ত খোলা, আরেক প্রান্ত বদ্ধ ভিতরে। দেখছো? এই প্রান্তটা বাইরে, এই প্রান্তটা ভিতরে, তাহলে এটা ফিল আপ হয়েছে। এই বৃত্ত অংশটা দেখো, এটা এই প্রান্তটা বাইরে আর এই প্রান্তটা ভিতরে, তাহলে ভিতরে এলে আমাকে এটা কীভাবে আঁকতে হবে? এভাবে আঁকতে হবে। দেখছো? তাহলে এই প্রান্তটা হচ্ছে ভিতরে। হয়ে গেছে। এবার আসো এই বৃত্ত অংশটা, এই বৃত্ত অংশের এই প্রান্তটা ভিতরে আর এই প্রান্তটা বাইরে। তাহলে বাকি যে 3টা বৃত্ত অংশ আছে এগুলো এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ভিতরে। তাহলে এই 3টার এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ভিতরে। আর এই একটার 2টা প্রান্তই ভিতরে, আর এই একটার 2টা প্রান্তই ভিতরে। হয়ে গেছে আমার ইমবিক্রেট। একদম সোজা না? এই জন্য আঁকাটা হচ্ছে মেন। তুমি আঁকতে পারতেছো কি না? পরীক্ষার হলে আঁকতে গিয়ে বারবার মুছতে হবে। সঠিকভাবে যদি আঁকতে না পারো বারবার মুছতে হবে। আর সঠিকভাবে যদি বুঝো কীভাবে আঁকতে হয় তাহলে একবারই এঁকে ফেলবা, সময় নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। এটাই হচ্ছে মেইন ওয়ে এটা আঁকার। এভাবে তুমি আঁকতে হবে। ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে, ইমব্রিকেটের এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে 2টা। একটা হচ্ছে কৃষ্ণচূড়া। তোমরা কৃষ্ণচূড়া চিনো না? খুব সুন্দর একটা গাছ, কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ, ঠিক আছে ওটা। আর একটা হচ্ছে কালকাসুন্দা। এই 2টার এক্সাম্পল হচ্ছে এবং মনে রাখতে হবে অনেক সময় কৃষ্ণচূড়া না বলে এটা সাইন্টিফিক নেম জিজ্ঞেস করবে। তো কৃষ্ণচূড়া সাইন্টিফিক নেম হচ্ছে, কৃষ্ণচূড়া সাইন্টিফিক নেম হচ্ছে ডেলোনিক্স, ডিলোনিক্স, ডিলোনিক্স রেজিয়া, ডিলোনিক্স রেজিয়া। তো প্রশ্নে বলবে নিচের কোনটিতে ইমব্রিকেট দেখা যায়? প্রশ্নে কৃষ্ণচূড়া না বলে ডিলোনিক্স রেজিয়া বলবে। তো তোমাকে বুঝতে হবে ডিলোনিক্স রেজিয়া হচ্ছে কৃষ্ণচূড়া। প্রশ্নে তোমাকে কালকাসুন্দা না বলে এভাবে বলবে, সেটা হচ্ছে ক্যাসিয়া, ক্যাসিয়া, এটা হচ্ছে সোফেরা, ক্যাসিয়া সোফেরা। তোমাকে প্রশ্নে এভাবে বলবে। দেখো আমি এভাবে কেন পড়াচ্ছি,
আমি তো চাইলে দৌড় মারতে পারতাম। পড়তেছি তোমরা এখান থেকে অনেক এমসিকিউ আসবে, সেটা ইউনিভার্সিটি প্রশ্নে, সেটা মেডিকেল প্রশ্নে, সেটা এইচএসসি পরীক্ষায়ও আসবে। সো এই জন্য এগুলো পড়ার সিস্টেমটা তোমাকে বলে দিচ্ছি। আমি তো চাইলে এভাবে বলে চলে যেতে পারতাম, আমার এগুলো লেখার দরকার কি? প্রশ্নে যে ভাই ঘুরাবে, প্রশ্নে কৃষ্ণচূড়া না বলে ডিলনিক্স রেজিয়া বলবে, তখন তুমি কি করবা? আমি তো জানি তুমি কি করতে পারো পরীক্ষায়, তোমার কি ভুলটা হইতে পারে। তোমার ভুলটা যাতে না হয় বা তোমার কীভাবে পড়া হচ্ছে সেটা আমি ধরাই দিচ্ছি। এটা হচ্ছে তুমি শুধু কৃষ্ণচূড়া বললে হবে না, তুমি কৃষ্ণচূড়া সাইন্টিফিক নেম, কারণ প্রশ্ন ঘুরাই দিবে, কৃষ্ণচূড়া না বলে সাইন্টিফিক নেমটা দিয়ে দিবে। তখন তুমি কী করো? তখন তুমি এটা না করেই চলে আসবা। বন্ধুর আশায় বসে থাকতে পারে, বন্ধুও যে পারবে তার গ্যারান্টি কি? ঠিক আছে না? ওকে, কালকা সুন্দা কেসিয়া, সেসিয়া বা কেসিয়া যেটাই বলে, সোফেরা শেষ শেষ। এটা হচ্ছে ইমব্রিকেট এক্সাম্পল, মনে রাখতে পারবে ইজিলি। দোনোটাই ক গ মনে রাখবা, ক ক ইমব্রিকেটে দোনোটাই ক দিও, ক দিয়ে কৃষ্ণচূড়া, ক দিয়ে কালকা সুন্দা, এই দুইটা ইজিলি মনে রাখা যায়। ইমব্রিকেটের এক্সাম্পল কি? ক দিয়ে কৃষ্ণচূড়া, ক দিয়ে কালকা সুন্দা, দুইটাই ক ক ক ক ক দিয়ে আর কোনোটাইতে নেই, ইজিলি মনে রাখবা, দুইটাই ক ক ইজিলি মনে রাখা যায়। ওকে, ইমব্রিকেটও গেল। তোমরা কি বুঝতেছ? ইমব্রিকেটের গেল, কয়টা গেল? 1 2 3 4 4টা, আরও 2টা আছে। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে কুইকাই, এটার নাম কি? কুইকানশিয়াল। এটা কীরকম? আকার সিস্টেমটা বলে দিচ্ছি। হ্যাঁ, আকার সিস্টেমটা বলে দিচ্ছি। প্রথমে আঁকতে তো জানতে হবে, তার আগে কিছু কথা লিখি। কি কথা? সেটা হচ্ছে লিখো, আমার সাথে সাথে লিখো যে কুইকানশিয়ালের ক্ষেত্রে কি হয়, দুইটা বৃত্তাংশের উভয় প্রান্ত বাইরে থাকে। এই লাইনটা লিখো। পাঁচটা বৃত্তাংশ না, 5টা থেকে 2টা বৃত্তাংশের উভয় প্রান্ত বাইরের দিকে থাকে। বাইরে মানে বুঝছো তো, ঢাকা থাকে না আর কি, হ্যাঁ, উন্মুক্ত থাকে, খোলা থাকে। তারপর আরেকটা লাইন লিখো, সেটা হচ্ছে দুইটা বৃত্তাংশের উভয় প্রান্ত ভেতরে থাকে। তার মানে কি বুঝলা? দুইটা বৃত্তাংশের উভয় প্রান্ত থাকে বাইরে, আর দুইটা বৃত্তাংশের উভয় প্রান্ত থাকে ভিতরে। একদম মজা। দুইটা বাইরে উভয় প্রান্ত, দুইটা বৃত্তাংশের ভিতরে। তাহলে বাকি আছে কয়টা? একটা। তাহলে বাকি একটা বৃত্তাংশ কি হবে বলো তো? বাকি একটা বৃত্তাংশের এক প্রান্ত খোলা, আরেক প্রান্ত ভিতরে। সেম আগেরটার মতো, জাস্ট একটু এডিট করছি। আরেক প্রান্ত ভিতরে। ইমব্রিকেটে আমরা দেখছিলাম একটা বৃত্তাংশের উভয় প্রান্ত বাইরে থাকে, একটা বৃত্তাংশের উভয় প্রান্ত ভিতরে থাকে, কিন্তু এখানে দুইটা। তাহলে ইমব্রিকেট আর কুইকানশিয়ালের মধ্যে পার্থক্যটা বুঝছো? দেখো, ইমব্রিকেটে একটা ছিল কিন্তু কুইকানশিয়ালে 2টা। ইমব্রিকেটে একটা ছিল কিন্তু কুইকানশিয়ালে 2টা। ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। বুঝা গেছে? এবার আঁকতে পারবা? এখান থেকে দেখে আঁকো। প্রথমে 2টাকে আমি উভয় প্রান্তকে বাইরে দিব। তাহলে আমি আঁকি 2টা প্রান্তকে কীভাবে বাইরের দিকে দেওয়া যায়। তাহলে একটা বৃত্তাংশ আঁকো আগে, এটার উভয় প্রান্তকে আমি বাইরে দিব। তো বাইরে দিতে হলে এটাও খোলা রাখতে হবে, এটাও খোলা রাখতে হবে। তো খোলা রাখার একটাই ওয়ে, এদিক থেকে আমাকে যে বৃত্তাংশটা আছে এদিক থেকে দিতে হবে। তাহলে দেখো, আমি এদিক থেকে বৃত্তাংশটা দিচ্ছি, তাহলে এই প্রান্তটা বাইরে হয়ে গেল। ঠিক এদিক থেকে আমি একটা বৃত্তাংশ দিব, তাহলে এটাও বাইরে হলো। দেখো, এই বৃত্তাংশের উভয় প্রান্ত বাইরে, এই প্রান্তটাও বাইরে, এই প্রান্তটা বাইরে। তাহলে একটা গেল, আরেকটা আছে। 2টা বলছে কিন্তু আমাকে, 2টা বলছে কিন্তু আরেকটা আছে। দেখো আমি আরেকটা কিভাবে দিব, দেখো। এই দেখো, এটা তো একটা গেল, এটাকেও আমি বাইরে দিতে যাচ্ছি উভয় প্রান্ত। এই প্রান্তটা তো বাইরে, তুমি বুঝতেছই। দেখো, এই প্রান্তটা বাইরে, এই প্রান্তটাকেও তোমাকে বাইরে রাখতে হবে। তো এই প্রান্তটাকে যদি বাইরে রাখতে হয়, এখানে আরেকটা পাপড়ি আঁকতে হবে তোমাকে। তো পাপড়িটা অবশ্যই আঁকবে এভাবেই আঁকতে হবে, নাহলে ওয়ে নেই। এভাবে আঁকা ছাড়া কোনো ওয়ে নেই। দেখছো, এই
বৃত্ত অংশটা দেখছো, এই পাপড়িটা দেখছো, উভয় প্রান্ত বাইরে, তাহলে কয়টা হইল? একটা, একটা, দুইটা হয়ে গেল, এটা ফিল আপ। এবার আসো দুইটা বৃত্ত অংশের উভয় প্রান্ত ভেতরে, দেখি তো এরকম বৃত্ত অংশ পাই কিনা যেটা ভিতরে থেকে। খেয়াল করো তো এই বৃত্ত অংশটা, এই বৃত্ত অংশটা খেয়াল করো তো, এই বৃত্ত অংশের এই প্রান্ত ভিতরে, এই প্রান্ত ভিতরে, তাহলে হয়ে গেল, আমাকে আর করতে হয়নি। এই বৃত্ত অংশটা খেয়াল করো তো, এই বৃত্ত অংশের এই প্রান্তটাও ভিতরে, এই প্রান্তটাও ভিতরে, তাহলে হয়ে গেল, আমাকে দুইটা আলাদাভাবে করতে হয়নি। তাহলে এটাও ফিল আপ হয়ে গেছে। আরেকটা বৃত্ত অংশ বাকি আছে, বাকি একটা বৃত্ত অংশের এক প্রান্ত খোলা আর এক প্রান্ত ভেতরে। দেখো তো, এই বৃত্ত অংশের এক প্রান্ত ভিতরে আরেক প্রান্ত খোলা, এক প্রান্ত ভিতরে আরেক প্রান্ত খোলা, হয়ে গেছে। এটাই হচ্ছে কুইকানশিয়াল, একদম ইজি। আঁকতে জানতে হবে। তুমি যদি আঁকতে কীভাবে শুরু করবে এটা যদি না জানো, বারবার তোমাকে রাবার দিয়ে মুছতে হবে, বারবার তোমাকে রাবার দিয়ে মুছতে হবে, একবার আঁকতে তো হচ্ছেই না। সো এই 3টা লাইন ফলো করবা, তাহলে তুমি পেরে যাবা। সময়ও নষ্ট হবে, সময়ও বাঁচবে তোমার, এটা 100% হয়ে যাবে। এটাই হচ্ছে কুইকানশিয়াল। এগুলো কিন্তু সৃজনশীল আসবে, এগুলো সৃজনশীল আসবে। তো আঁকতে জানতে হবে, কিন্তু আঁকতে না জানলে তুমি বারবার কাটবা, তখন বিরক্ত হয়ে আর করবাই না। এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। কুইকানশিয়ালের এক্সাম্পল কি? সেটা হচ্ছে কুইকানশিয়ালের এক্সাম্পল 2টা আছে। একটা হচ্ছে পেয়ারা, তোমরা সবাই পেয়ারা খাও, আর একটা হচ্ছে সরিষা। তা ধরো আমরা পেয়ারা দিয়ে সরিষা মেখে পেয়ারা খাই আর কি, ধরে নাও যে আমরা হয় না পেয়ারার ভর্তা করি, তো পেয়ারার ভর্তাতে সরিষার তেল মাখিয়ে কিন্তু আমরা অনেক সময়। তো পেয়ারা এবং সরিষা দুইটাই কিন্তু কুইকানশিয়ালের এক্সাম্পল। ধরো কুইন কি করলো, এটা মনে রাখবে এভাবে, ধরো কুইন কি করলো, পেয়ারার ভর্তা খাইলো, তো কুইন দিয়ে কুইকানশিয়াল, পেয়ারা দিয়ে তো পেয়ারা, ভর্তাটা সরিষা দিয়ে মাখো, তাহলে সরিষা। তাহলে কুইকানশিয়ালের এক্সাম্পল হচ্ছে 2টা পেয়ারা। আর এগুলো সাইন্টিফিক নেম মনে রাখতে হবে। পেয়ারার সাইন্টিফিক নেম হচ্ছে সিডিয়াম গুয়াভা, সিডিয়াম গুয়াভা, এখানে পিটা উচ্চারণ হবে না। সরিষার সাইন্টিফিক নেম কি? সরিষার সাইন্টিফিক নেম হচ্ছে ব্রাসিকা নেপাস, ব্রেসিকা নেপাস, ব্রেসিকা নেপাস। ভাই এগুলো মনে রাখতেই হবে, এমসিকিউতে আসবে। হুইচ সাইন্টিফিক নেম, বারবার বলতেছি সাইন্টিফিক নেমই আসবে বেশিরভাগ, প্রশ্ন ঘুরিলে সাইন্টিফিক নেমই দিয়ে দিবে। সো তোমাকে দুইটাই জানতে হবে। তাহলে কুইকানশিয়াল এক্সাম্পল কি? পেয়ারা, সরিষা। শেষ। আঁকতে পারবা এটা, এই 3টা লাইন ফলো করবা, এই 3টা লাইন ফলো করলে কুইকানশিয়াল আঁকতে পারবা। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ভেক্সিলারি। সেটা হচ্ছে ভেক্সিলারি। এটা কীরকম দেখো, এটা একদম সোজা, এটা কিন্তু বাকি সবগুলোর চেয়ে ডিফারেন্ট। এটা একদম সোজা, বাট এগুলো বাকিগুলোর চেয়ে ডিফারেন্ট। সেটা হচ্ছে দেখো, এটার একটা পাপড়ি অনেক বড় হবে, দেখছো কত বড় আঁকলাম? বাইরের দিকে একটা পাপড়ি থাকবে, এটা অনেক বড় হবে, বাইরের দিকে একটা থাকবে অনেক বড় হবে, এটা হচ্ছে বড় পাপড়ি। এটা হচ্ছে কি? বড় পাপড়ি, বাইরের দিকে। এবার আসো, এটার ভিতরের দিকে আরো 2টা মাঝারি আকারের পাপড়ি থাকবে। দেখো ভিতরের দিকে আরো 2টা মাঝারি আকারের পাপড়ি, এটা সোজা, এটা একদম সোজা। ভিতরের দিকে মাঝারি আকারের 2টা পাপড়ি, দেখছো? তার মানে দেখো বড় পাপড়ির উভয় প্রান্ত খোলা না, বড় পাপড়ির উভয় প্রান্ত কিন্তু খোলা, এই প্রান্তটাও খোলা, এই প্রান্তটাও খোলা। আর বড় পাপড়ি ভেতরের মাঝারি আকারের 2টা পাপড়িকে ঢেকে রাখছে, একটা প্রান্ত ঢেকে রাখছে, মাঝারি আকারের পাপড়ির এই প্রান্তটা ঢেকে রাখছে, মাঝারি আকারের পাপড়ির এই প্রান্তটা ঢেকে রাখছে। বড় পাপড়ির 2টা প্রান্তই খোলা, আর বড় পাপড়ির একটা প্রান্ত, মাঝারি আকারের একটা প্রান্তকে ঢেকে রাখছে, মাঝারি আকারের একটা প্রান্তকে ঢেকে রাখছে। এই প্রান্তটাকে কিন্তু খোলা, এই প্রান্তটাও খোলা, এই প্রান্তটাও খোলা। আরও 2টা পাপড়ি আছে না, এই আরও 2টা ছোট ছোট পাপড়ি এটার ভিতরে থাকবে, আরও 2টা ছোট ছোট পাপড়ি এটার ভিতরে থাকবে, দেখছো? আরও 2টা ছোট ছোট পাপড়ি এটার ভিতরে থাকবে। দেখো আরও 2টা ছোট 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 পাপড়ি এই মাঝারি আকারে পাপড়ির ভিতরে থাকবে, এবং এক প্রান্ত ঢাকা,
এক প্রান্ত ঢাকা কিন্তু অপর প্রান্তটা খোলা। খেয়াল করো, এই ছোট পাপড়ির এক প্রান্ত ভিতরের দিকে না, দেখে তো বুঝতেছ, কিন্তু এই প্রান্ত কি ভিতরের দিকে, তাহলে এই প্রান্তটা খোলা। এই প্রান্তটা দেখো নামাজ আছে আমি জানি, এটাই লাস্ট টপিক। এই প্রান্তটা ভিতরের দিকে, এই প্রান্তটা খোলা। এখন কথা হচ্ছে এই যে খোলা প্রান্তটা দেখতেছো না, খোলা প্রান্তটা কিন্তু কাছাকাছি থাকে। দেখো আমি এটাকে কাছাকাছি আনতেছি এবং কাছাকাছি এনে একে অপরকে প্রান্তগুলো স্পর্শ করে ফেলে। দেখো আমি এখানে একটা দেখাচ্ছি, এই যে প্রান্তটাকে স্পর্শ করে ফেলছে, দেখছো? এই ছোট পাপড়ির এক প্রান্ত ভিতরের দিকে, আরেক প্রান্ত ভিতরের দিকে, এই প্রান্তটা ভিতর দিকে, কিন্তু বাইরের যে প্রান্ত দুইটা, এই প্রান্ত দুইটা কিন্তু কাছাকাছি এসে এক প্রান্ত এভাবে স্পর্শ করে ফেলে, অনেকটা ভালভেটের মতো, প্রান্ত স্পর্শীর মতো। এর আগে আমরা প্রান্ত স্পর্শী পড়ছি না, প্রান্ত স্পর্শীর মতো এই দুইটাকে স্পর্শ করে ফেলছে। আর এটাই হচ্ছে ভ্যাক্সিলারি। এগুলো মূলত পাপড়িতে দেখতে পাবা, তুমি ফুলের পাপড়িতে দেখতে পাবা। তো এটার এক্সাম্পল কি? এই যে যেহেতু আমি বললাম পাপড়িতে দেখতে পাবা, তাহলে এটার এক্সাম্পল দুইটা। এগুলো কোথায় দেখতে পাবা? পাপড়িতে। এটার এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে মটরশুঁটি। তোমরা সবাই মটরশুঁটি গাছ ছিল, প্যান্ডেল যেটা নিয়ে গবেষণা করছিল, জেনেটিক্স যার কারণে, জেনেটিক্সে যার অবদান সেই হচ্ছে মটরশুঁটি। আর মটরশুঁটির সাইন্টিফিক নেম তো জীবনেও বলবা না, কারণ জেনেটিক্সে এটা পড়ছো, পিসাম সেটিবাম, এটা তো মনে রাখতেই হয় না, জেনেটিক্সে শিখছ পিসাম সেটিবাম, এটা এমনিও মনে থাকে। আরেকটা আছে, আরেকটা কি শিমের সাইন্টিফিক নেমও মনে রাখতে হবে। শিমের সাইন্টিফিক হচ্ছে ল্যাব, মানে এটাও ল্যাব, দুইটাই ল্যাব মানে বুঝো গবেষণাগার, বাট এই ল্যাব মানে গবেষণাগার না, ল্যাব দুইটাই ল্যাব পারপিউরাস, পারপিউরিয়াস, এটাই হচ্ছে শিমের বৈজ্ঞানিক নাম। সো পরীক্ষায় মটরশুঁটি না বলে এটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিবে, শিম না বলে ল্যাব দিয়ে দিবে। এখন দেখো তুমি ইজিলি ভ্যাক্সিলারি কি মনে রাখতে পারবা, কারণ মনে রাখবা যে ভ্যাক্সিলারি অনেকটা ভ্যাকসিন টাইপসের একটা ওয়ার্ড চলে আসে, তাই না? এই যে আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলি, হ্যাঁ, এই যে আমরা ভ্যাকসিন দিচ্ছি, তো ভ্যাক্সিলারি অনেকটা ভ্যাকসিন। ধরে নাও যে মশাকে তুমি ভ্যাকসিন দিচ্ছ, ধরে নাও তুমি মশাকে ভ্যাকসিন দিচ্ছ, তো ম দিয়ে হচ্ছে মটরশুঁটি, সা দিয়ে হচ্ছে শিম। ধরে নাও তুমি ভ্যাকসিন দিচ্ছ কাকে? মশাকে। ওয়ার্ড মশাকে তো ভ্যাকসিন দেয় না, বাট লাইনটা এভাবে মনে রাখবার কি, ভ্যাকসিন দিচ্ছি আমি মশাকে, তাহলে ভ্যাকসিন দিয়ে ভ্যাক্সিলারি, মশা দিয়ে মটরশুঁটি, দন্তস্ব দিয়ে শিম হয়ে গেল। তাহলে তুমি তোমাকে যদি বলে যে ভ্যাক্সিলারি এক্সাম্পল কি, তাহলে মশা মানে মটরশুঁটি, শিম, ঠিক আছে? সাইন্টিফিক নামগুলো মনে রাখবা। তাহলে ভ্যাক্সিলারিটা বুঝছো? আমি আবার বলতেছি, বাইরের দিকে একটা বড় পাপড়ি থাকে, বড় পাপড়ির উভয় প্রান্ত কিন্তু খোলা কিন্তু, এবং এই বড় পাপড়িটা দুইটা মাঝারি পাপড়ির এক প্রান্ত ঢেকে রাখে। দেখো মাঝারি পাপড়ির এই প্রান্ত ঢেকে রাখছে, এই প্রান্ত ঢেকে রাখছে, আর এই প্রান্তটা খোলা, আবার মাঝারি পাপড়ি দুইটা ছোট ছোট পাপড়িকে এক প্রান্ত ঢেকে রাখছে, এই প্রান্ত ঢেকে রাখছে, এই প্রান্ত ঢেকে রাখছে। কিন্তু ছোট পাপড়ির এই দুইটা প্রান্ত খোলা, তবে খোলা হইলেও এরা কাছাকাছি এসে এদের প্রান্তটা স্পর্শ করে, জাস্ট লাইক প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস, মানে ভালভেটের মতো সেম। এটাই হচ্ছে ভ্যাক্সিলারি, আনকমন। বাকি যতগুলো পড়ছে এটা আনকমন। এটা আপনার নর্মালি তুমি পাপড়ির ক্ষেত্রে দেখতে পাবা, বৃত্তির ক্ষেত্রে দেখতে পাবা না, পাপড়ির ক্ষেত্রে দেখতে পাবা। দুইটা এক্সাম্পল দিছি, মটরশুঁটি, শিম, শেষ। এটাই হচ্ছে আমাদের পুষ্পপত্র বিন্যাস বা স্টিভেশন। তোমাদের পরীক্ষায় এই টপিক থেকে সৃজনশীল এবং এমসিকিউ বোথ আসবে। এমসিকিউ কীভাবে আসবে আমি সেটা বলে রাখছি। এভাবে যদি তুমি পড়ো, এটা তোমার একাডেমিক ক্ষেত্রেও যেভাবে কাজে দিবে, এটা তোমার ভার্সিটি এবং মেডিকেলের ক্ষেত্রেও সেমভাবে কাজে দিবে। কারণ এই জায়গা থেকে এমসিকিউ সব জায়গায় আসে, এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না, সেটা মেডিকেল হোক, ইউনিভার্সিটি হোক, সেটা তোমার এইচএসসি পরীক্ষা হোক, সব জায়গায় আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এর পরের টপিক পড়ব, এবং এই নেক্সট ক্লাস এখন থেকে যেগুলো পড়ব সেগুলা মাত্রাতিরিক্ত ইম্পর্টেন্ট, সৃজনশীল এবং এমসিকিউ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। কারণ এরপর আস্তে আস্তে আসবে পুষ্প প্রতীক, আসবে পুষ্প সংকেত আসবে, যেখান থেকে সৃজনশীলে অবশ্যই আসে। পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এটা সৃজনশীলে আসেই। পুষ্প সংকেত এটা সৃজনশীলে আসবেই। এই চ্যাপ্টার ধরা মানে ওই পুষ্প সংকেত দেওয়া। পুষ্প সংকেত তোমাকে সৃজনশীলে লিখতে বলবে, এটা তো আরও আস্তে আস্তে আরও পরে আসবে, আরও এক ক্লাস পরে আসতে পারে। বাট যা পড়াচ্ছি
সৃজনশীল এমসিকিউ দুইটার জন্যই পড়বা, শুধুমাত্র এইচএসসির জন্য না, ইউনিভার্সিটিতেও কীভাবে কোয়েশন আসতে পারে, মেডিকেলে কীভাবে কোয়েশন আসতে পারে এটাও আমি বলে দিচ্ছি। সো পড়ার সময় গাদার মতো পড়বা না, লাইন 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 বাই লাইন, এভাবে বাংলা বইয়ের মতো লাইন লাইন পড়ে পড়ে যাবা না। এখান থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, কিভাবে প্রশ্ন আসলে আমি পারবো কি না এগুলো চিন্তা করতে হবে। তুমি যদি বাংলা বইয়ের মতো আবুল বলছে এই, কাবিল বলছে এই, এভাবে পড়ে যাও, তাহলে এখানে তো এটা হবে না। এখানে তোমার প্রতিটা লাইন বুঝতে হবে, প্রতিটা লাইন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা তোমাকে নিজেই তৈরি করতে হবে। তুমি নিজে প্রশ্ন তৈরি করা মানে তুমি টিচার হয়ে যাওয়া। আর তুমি যদি টিচার হও, তোমাকে প্রশ্ন দিলে তুমি পারবা। তুমি টিচার দাও, তোমাকে প্রশ্ন দিয়ে আমি পারবা। তুমি আমাকে কোনো কিছু প্রশ্ন দিলে আমি সেটা পারবো, কারণ আমি প্রশ্ন তৈরি করতে পারি এবং আমি সেটার উত্তর দিতে পারি। তুমি যদি নিজে প্রশ্ন তৈরি করতে পারো তাহলে তুমি নিজে সেটাই আনসার দিতে পারবা। এই জন্য প্রশ্ন তৈরি করবা, প্রশ্ন তৈরি করে করে পড়বা, বেসিকটা ক্লিয়ার রেখে প্রশ্ন তৈরি করে পড়বা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।